বিষ্ণুপুর আক্ষরিক অর্থেই ভগবান বিষ্ণুর বাসস্থান। দশম মল্লরাজ জগৎ মল্ল তাঁর রাজত্ব এই বিষ্ণুপুরে স্থাপন করার পর থেকে আরও প্রায় 1000 বছর ধরে ধীরে ধীরে বাংলার সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে এই বিষ্ণুপুর। মল্ল রাজাদের মল্লযুদ্ধ একসময় থেমে গিয়ে এই ছোট্ট শহরই একে একে বুঁদ হয়ে ওঠে টেরাকোটার কাজ, ধ্রুপদ সঙ্গীত আর বৈষ্ণব ধর্ম নিয়ে, যার কিছু নিদর্শন আজও অমলিন। একসময় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল, যার সাথে আমার ব্যক্তিগত পারিবারিক ইতিহাসও জড়িত, সেই মল্লভূম, সেই বিষ্ণুপুর ঘুরে দেখতে আজ আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। চলুন এবার একসাথে জার্নিটা শুরু করা যাক। গুড মর্নিং, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা এখন রয়েছি পাঁচালের জঙ্গলে। এই পাঁচালের জঙ্গলটা হচ্ছে বেলিয়াতোড়ের খুব কাছেই। গত বেশ কয়েকদিন ধরে আমরা বেলিয়াতোড়ে রয়েছি। বেলিয়াতোড় আমার গ্রামের বাড়ি, আর এই বেলিয়াতোড় থেকে বিষ্ণুপুরের দূরত্ব 35 কিলোমিটার মতো। বিশেষত যদি আমি এই পাঁচালের জঙ্গলের রাস্তাটা ধরে যাই, দেখতেই পাচ্ছেন রাস্তাটা অপূর্ব সুন্দর। এইটা এখন শীতকাল বলে একটু ধুলো ময়লা হয়ে রয়েছে, কিন্তু বর্ষাকালে এটা আরও ভালো লাগে। তো আপাতত বেলিয়াতোড় থেকে বেরিয়ে ছাঁদার বলে একটি জায়গা আছে, সেই ছাঁদার থেকে ডান দিকে ঢুকে আমরা বিষ্ণুপুরের দিকে চলেছি। এই জঙ্গলটা বেশ দীর্ঘ, অনেকটা জঙ্গল রয়েছে, পুরোটাই শাল গাছের জঙ্গল। এই ভিডিওতে বিষ্ণুপুরের যে সমস্ত দ্রষ্টব্য জায়গাগুলো রয়েছে সেইগুলো আমরা ঘুরে দেখব। আর আপনারা বিষ্ণুপুর এলে কেমনভাবে ঘুরবেন, কোথায় থাকতে পারেন, সেই সমস্ত তথ্যও কিন্তু এই ভ্লগে দিয়ে দেবো। তো চলুন এই দারুণ জার্নিটা শুরু করা যাক। এই যে রোড ট্রিপটা ইটস ভেরি নাইস। যদি আপনি কলকাতা থেকে ব্যক্তিগত গাড়ি চালিয়ে আসেন, তাহলে সোনামুখী হয়ে যখন আপনি আসবেন তখন এই রাস্তাটা দিয়ে যেতে পারেন, বা আপনি যদি দুর্গাপুর হয়ে আসেন তাহলে বেলিয়াতোড় থেকে বাঁ দিকে গিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে পারেন। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে। এই সিনিক বিউটিটা শুধুমাত্র এই রাস্তাটাতেই। তো চলুন আজকের জার্নিটা শুরু করা যাক। এখন আমরা রয়েছি পাঁচালে। এখান থেকে একটা মেন রোড আছে যেটা বিষ্ণুপুরের দিকে যায়, সেটা জিজ্ঞেস করতে হবে। দাদা, বিষ্ণুপুরের রাস্তাটা কোনটা গো? বিষ্ণুপুরের রাস্তাটা বাঁ দিকটা না? আচ্ছা, তো আমরা এসছি ওই সামনের রাস্তাটা দিয়ে, এসে ভুল করে এটা দিয়ে ঢুকে পড়েছিলাম। এইটা রাস্তা নয়, এসে এই যে রাস্তাটা বাঁ দিকের মূল পাকা রাস্তা যেটা, সেটাই যাচ্ছে বিষ্ণুপুরের দিকে। এই রাস্তাটাই ভালো সবাই বললো, ওই দিক দিয়েও যাওয়া যায় কিন্তু খুব একটা ঠিকঠাক নয়। এই গ্রামেই একজন বয়স্ক লোক আছেন না, যে গ্রাম পরিষ্কার করেন ঝাড় দিয়ে, কি নাম যেন? ওই হচ্ছে নাড়ু গোপাল সূত্রধর। সে কেডাও পেয়েছে, পুরস্কার পেয়েছে কি? ও মনসা মন্দিরটা রয়েছে না, এই যে পেরিয়ে এলেন, বাদিকের ঘরটা, সামনেরই গেটটা। ও মনসা মন্দিরের পাশে একটা চায়ের দোকান রয়েছে, চায়ের দোকানটার ওর ঘরটার গেটটা একটাই। আচ্ছা আচ্ছা, ওইটাই ওনার ঘর বটে। ওটা ওটার ঘর। আমি এমনি ভিডিওতে দেখেছি, ঢুকতে দেখলাম যে এই গ্রামটাই। না, এই গ্রামটাই। কি নাম গ্রাম? লায়ক বাঁধ না? আমরা এখন এসে পৌঁছলাম রাসমঞ্চের পাশে। রাসমঞ্চের পাশে একটা জায়গায় গাড়ি পার্কিং করে এখন আমরা রাসমঞ্চে ঢুকবো। এখানে আপনি যদি চান তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যাজ আছে এরকম গাইডকে সঙ্গে নিতে পারেন। তাদের বিভিন্ন গ্রুপের জন্য বিভিন্ন চার্জেস আছে, যেমন 1 থেকে 10 জন হলে 450 টাকা, তারপরে 10 থেকে 20, 20 থেকে 30 অ্যান্ড সো অন, রেটটা আরেকটু বাড়বে। সঙ্গে রয়েছে টোটো। টোটোর এখানে রেট হচ্ছে মোটামুটি পার ঘন্টা 200 টাকা। টোটোর কাছে একটা চার্ট আছে,
তো এই চার্টটা অনুযায়ী যদি আপনি ঘোরেন তাহলে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে, ওদের চার্জ হবে 400 টাকা। মল্লরাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চ নির্মাণ করেন। রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানেই রাস উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে অবশ্য এখানে আর উৎসব হয় না। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চের সামনে। বিষ্ণুপুর বলতেই মানুষের মনে যে ছবিটা ভেসে ওঠে সেটা কিন্তু এই রাসমঞ্চেরই। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবিতে এই রাসমঞ্চকে বারবার দেখেছি। এই রাসমঞ্চের প্রতিষ্ঠা করেছিলেন মল্লরাজ বীর হাম্বির, সেটা 1600 শতকে। এই রাসমঞ্চের কাঠামো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই রাসমঞ্চ কিন্তু বেসিক্যালি ইট দিয়ে তৈরি, এবং এই রাসমঞ্চের যে ওপরের দিকের চূড়াটা সেটার মধ্যে একটা পিরামিড আকৃতি রয়েছে। রাসমঞ্চের ভেতরে একটা গর্ভগৃহ রয়েছে, সেই গর্ভগৃহের বাইরে 3টি স্তরে খিলান বা এই কলাম রয়েছে। তো আপনি এরকম যদি পাক খান তাহলে 1, 2, 3টে পাক, এবং একেবারে ভেতরে রয়েছে গর্ভগৃহ। আর একটা ইনফরমেশান দেওয়ার আছে যে এই রাসমঞ্চে ঢোকার আগে আপনাকে টিকিট কাটতে হবে। পার হেড 25 টাকা যদি আপনি অফলাইনে কাটেন, আর পার হেড 20 টাকা যদি আপনি অনলাইনে কাটেন। এই 25 টাকার যে টিকিটটা সেটা কিন্তু সঙ্গে রেখে দেবেন, কারণ আরও 2টো মন্দির রয়েছে যেখানে কিন্তু এই টিকিটটা ব্যবহার করে আপনি ভেতরে ঢুকতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাসমঞ্চের একেবারে গর্ভগৃহের গায়ে। যখন রাসের সময় বিভিন্ন মন্দির থেকে বিগ্রহ আনা হয় এখানে, তখন এই গর্ভগৃহেই সেই সমস্ত মূর্তিকে স্থাপনা করা হয় এবং পুজো করা হয়। মানে আগেকার দিনে যে প্লাস্টারিংগুলো হতো সেগুলো না, মানে ওই একদম খুব পলিশড প্লাস্টার হতো না। এই যে এইখানে যেটা রয়েছে এটা যদিও মনে হচ্ছে সিমেন্টের, কিন্তু মোটা দানার বালি রয়েছে। এটা খুব রিসেন্টলি করা। 1800 সালের আশেপাশে যে বাড়িগুলো আমরা দেখতে পাই, মানে আমাদের গ্রামে যেগুলো এখন দেখা যায়, তার যে বাইরের প্লাস্টারগুলো সেটা কিন্তু এরকম, ভেতরের প্লাস্টারগুলো একটু আলাদা। এইটা হচ্ছে ভেতরের প্লাস্টার এক সময়, যদি না এটা পরে করে দেওয়া থাকে। রাসমঞ্চ থেকে শ্যামরাই মন্দির এবং জোড়বাংলা যাওয়ার পথে একটু রাস্তা এলেই রয়েছে এই গুমঘর। যদিও অনেকে এই গুমঘরের ব্যাপারে স্কেপটিক্যাল যে এটার অ্যাকচুয়ালি ব্যবহার কী ছিল, তবুও নাম দেখে অনেকে ঠাহর করেন যে মল্ল রাজারা এখানেই তাদের বন্দীদেরকে গুম করতেন বা হত্যাদণ্ড দিতেন। এই গুমঘরও কিন্তু মানে বিষ্ণুপুরের যে লোকাল সাইট সিন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা। একেবারেই ওয়েল মেনটেন নয়, চারপাশে প্রচুর আগাছা রয়েছে। অনেকেই বলেন যে এই গুমঘরের যে বড় চারকোনা স্ট্রাকচারটা রয়েছে তার নিচে বর্ষা রাখা থাকতো, আর এই ওপর থেকে কোনোভাবে বন্দীদেরকে বা যারা দোষী বা যারা শত্রু তাদেরকে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হতো এবং তাদের মৃত্যু ঘটতো। তবে আরও একটা এখানে দ্বিমত রয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু মল্ল রাজাদের সমস্ত মন্দিরগুলো এই চত্বরেই মানে আশেপাশেই, এই গুমঘর সম্ভবত একটা শস্য ভাণ্ডার ছিল। তার কারণ এটাও শোনা যায় যে আশেপাশে কোথাও একটা ব্যাধিলা নামক গ্রাম আছে যেখানে শত্রুদেরকে অ্যাকচুয়ালি হত্যা করা হতো বা মৃত্যুদণ্ড দেওয়া হতো। তো যাই হোক, এই গুমঘরের এই পাশের রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব পঞ্চরত্ন মন্দির, আর এই পথেই রয়েছে জোড়বাংলা। চলুন সেই জায়গা দুটো দেখে নিই। রাসমঞ্চ থেকে বেরিয়ে এবারে আমাদের গন্তব্য পঞ্চরত্ন মন্দির বা শ্যামরায় মন্দির। মন্দিরের দক্ষিণ দিকের দেওয়ালে থাকা প্রাচীন উৎসর্গলিপি থেকে জানা যায় মল্লরাজ বীর হাম্বিরের পুত্র রাজা রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি পঞ্চরত্ন মন্দির স্থাপত্য শৈলীতে নির্মিত, অর্থাৎ এই মন্দিরের 5টি চূড়া রয়েছে।
বিষ্ণুপুরের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। এখন আমরা রয়েছি শ্যামরায় মন্দিরে। এই শ্যামরায় মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন বীর হাম্বিরের পুত্র দ্বিতীয় রঘুনাথ দেও সিং। এই মন্দিরটি কিন্তু একটা দারুণ নিদর্শন বলা যেতে পারে টেরাকোটার। এই মন্দিরের চারপাশের দেওয়ালে প্রচুর টেরাকোটার কাজ রয়েছে। মন্দিরের এই ঠিক পাশে এখানে কিন্তু একটা এখন চেন করে দেওয়া আছে। এই চেনটা পেরিয়ে আর ওপরে যেতে দেওয়া হয় না। তার একটা মূল কারণ যেহেতু টেরাকোটার কাজ বারংবার হাত দিলে সেই কাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে। মূলত বাইরে একটা আউটার লেয়ার রয়েছে, তার ভেতরে গর্ভগৃহ। আর এই খিলানগুলো কিন্তু ওই বিষ্ণুপুরের যে শৈলী সেটা মেনেই তৈরি করা হয়েছে। বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের গড়। মল্ল রাজা, সেই মল্ল রাজার মল্ল শব্দের অর্থ হচ্ছে কুস্তি বা যুদ্ধ। যখন 694 খ্রিস্টাব্দে আদিমল্ল এখানে আসেন, তারা কিন্তু যুদ্ধতেই বিশ্বাসী ছিলেন। আস্তে আস্তে ধীরে ধীরে এখানের জল হাওয়া পেয়ে তাদের হয়তো মতিগতির বদল হয় এবং একটা সময়ে এসে মল্ল রাজাদের মধ্যে সবথেকে বিখ্যাত রাজা বীরহাম্বির বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং তার এই বৈষ্ণব ধর্ম গ্রহণের পরে মল্ল রাজাদের পদবি বদলে গিয়ে শুধু মল্ল, যেরকম প্রথম যিনি রাজা ছিলেন তিনি ছিলেন আদি মল্ল, তারপরে কিনু মল্ল, এই মল্ল পদবি বদলে হয়ে যায় সিংদেও, মানে মল্ল সিংদেও। মল্লরাজ বীর হাম্বিরের পুত্র দ্বিতীয় রঘুনাথ সিং দেও তিনি এই মন্দিরটি এবং পাশের জোড়বাংলা মন্দির দুটো প্রতিষ্ঠা করেন। এই রঘুনাথ সিং দেও কিন্তু আরও একটা কারণে বিখ্যাত। তাঁর পৃষ্ঠপোষকতাতেই কিন্তু তৈরি হয় ধ্রুপদের বিষ্ণুপুর ঘরানা। বলা হয় ওয়াজির খাঁ, তানসেনের ছাত্র ওয়াজির খাঁ এখানে আসেন এবং রঘুনাথ সিং দেওয়ের রাজ দরবারে তিনি দীর্ঘদিন থাকেন। সেখানে তিনি অনেককে শিক্ষা দেন, তার অনেক শিষ্য হয় এবং এর ফলে বিষ্ণুপুর ঘরানা ছড়িয়ে পড়ে। শ্যামরায় মন্দির থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য জোড়বাংলা মন্দির। জোড়বাংলা মন্দির কেষ্টরায় মন্দির নামেও পরিচিত। মন্দিরটিতে পাশাপাশি দুটি দোচালা কুটির রয়েছে, যেগুলির বাইরের অংশটি নাট মন্দির আর ভেতরের অংশটি গর্ভগৃহ। সংযুক্ত অংশের মধ্যস্থলে রয়েছে একটি 4 চালা শিখর। মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী এটি 1655 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ নির্মাণ করেছিলেন। বাংলার সবচেয়ে পরিচিত টেরাকোটা মন্দির কিন্তু এই জোড়বাংলা মন্দির। জোড়বাংলা মন্দিরের ঠিক সামনেই রয়েছে রাধাশ্যামজিউয়ের মন্দির। মন্দিরটি অন্যান্য মন্দিরের থেকে অনেকটাই পরে নির্মিত। মল্লরাজা চৈতন্য সিংহ ল্যাটেরাইট পাথরের তৈরি এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন 1758 সালে। মন্দিরটি একরত্ন মন্দির স্থাপত্যের একটি অনন্য উদাহরণ এবং এই মন্দিরে এখনও অধিষ্ঠদেবের নিত্য পুজো করা হয়। এখানে একদম জাস্ট বেরিয়ে এসে একটা প্রাচীন লিপি রয়েছে, ওপরেও একটা রয়েছে, তবে এটা পড়া যাচ্ছে না, এটা বেশ অনেকটা পুরনো। গ, ব, র এইগুলো বাংলার মতো দেখে মনে হচ্ছে, বাংলা আর হিন্দি মিশেই রয়েছে। রটা হচ্ছে এখানে বাংলার মতো খানিকটা। প্রাচীন লিপি বিষ্ণুপুরের। শ্রী কালীপদ সিংহ ঠাকুর এই হচ্ছে শেষ মল্ল রাজা, ঠিক আছে, 1983 সালে মারা যান। তার 3 ছেলে হচ্ছেন ওই দেবেন্দ্র বিজয়, অনিল কুমার আর সুনীল কুমার। রাধাশ্যামজিউয়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মৃন্ময়ী মন্দির। 997 খ্রিস্টাব্দে এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন
মল্লরাজ জগৎ মল্লদেব। আর 997 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সেই দুর্গাপুজোকেই পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপুজো বলে মনে করা হয়। মল্ল রাজাদের শাসনকালে স্থানীয় পাথর দরজার কাছ থেকে কামান দেগে এখানে সন্ধি পুজো ও পশু বলি শুরু হতো। যদিও মল্ল রাজা বীর হাম্বির বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর এই বলির প্রথা তুলে দেওয়া হয়। এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে মল্ল রাজাদের পুরনো দরবার। রাজ দরবারের পুরনো স্থাপত্য আজ একেবারে ভগ্নপ্রায়। এই জায়গাটিকে সেইভাবে দর্শনীয় স্থানের আওতায় আনা হয় না, ভেতরে ঢুকতেও দেয়া হয় না। তবে মল্ল রাজাদের বর্তমান বংশধরেরা থাকেন এই রাজদরবারের পাশেই একটি বাড়িতে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লালজিউয়ের মন্দিরের সামনে। লালজিউয়ের মন্দির, এই যে বীর হাম্বির পার্ক, সেই পার্কের ভেতর দিয়ে ঢুকে এসে এই মন্দিরটায় কিন্তু আপনাকে পৌঁছতে হবে। এই মন্দিরটা তৈরি হয়েছিল 1658 খ্রিস্টাব্দে, আর এটাও যথারীতি ল্যাটেরাইট পাথরে তৈরি এক চূড়া বিশিষ্ট আরেকটি মন্দির। এই সময়টাতে মানে বীর হাম্বিরের সময় থেকে তার পরে প্রায় 50-60 বছর বা 100 বছর ধরে কিন্তু বিষ্ণুপুরে একের পর এক মন্দির তৈরি হয়েছে। যেহেতু বীর হাম্বির পরবর্তী সময়ের সমস্ত রাজাই বৈষ্ণব ছিলেন, তাই প্রত্যেকটা মন্দিরের সামনেই রয়েছে নাটমঞ্চ, তার সাথে রয়েছে তুলসী মঞ্চ, যেমন এখানেও রয়েছে তুলসী মঞ্চ, এবং অবশ্যই তার সাথে একটা ভোগের জায়গা। মোটামুটি এই যে মন্দিরগুলো, এই মন্দিরগুলো ধরনটা, ধাঁচটা একই, এবং এই চত্বরটাতে কিন্তু প্রচুর মন্দির রয়েছে যেগুলো কিন্তু ওই 100 বছরের টাইম স্প্যানের মধ্যেই সব কটা তৈরি। এখান থেকে বেরিয়ে আমরা দেখব হচ্ছে গড় দরজা। চেষ্টা করব তার আগে কিছু খেয়ে নেবার। চলুন একটু ঘুরে দেখা যাক মন্দিরটা। আমরা এখন রয়েছি গড় দরজার ভেতরে। এই দরজার মধ্যে প্রবেশ করলাম। এই গড় দরজাও তৈরি করেন কিন্তু মল্লরাজ বীরসিংহ, মানে যিনি লালজির মন্দিরটি তৈরি করেছিলেন। তো এই গড় দরজা বলা হয়, গড় কথার অর্থ হলো কেল্লা বা দুর্গ, সেই দুর্গের দরজা। তো এই যে বড় তোরণ, এটা ঠিক দরজা তো নয়, এই তোরণটা ব্যবহার করা হতো যখন বহিঃশত্রুর আক্রমণ হতো, তখন এই গড় দরজার ওপরেই এই যে এই সমস্ত জায়গাগুলো রয়েছে, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু এখানকার যারা যোদ্ধা, তারা শত্রুপক্ষের ওপরে বিভিন্ন অস্ত্র নিয়ে আক্রমণ করত। এই একটা বড় দরজা রয়েছে, আর এই পাশে এইখানে আর একটা ছোট দরজা রয়েছে। আগে উঠতে দিত মানে কতটা উপরে উঠতে দিত জানি না, মানে একেবারে উপরে দিত কিনা জানি না। সব জায়গাতেই এখন বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দির বা বেশিরভাগ মনুমেন্টগুলোতেই কিন্তু এখন ওঠাউঠিটা বন্ধ হয়ে গেছে। তার কারণ জিনিসগুলোকে একটু সংরক্ষণের দরকার। আচ্ছা, বাবা একটু আগে ফোন করে জানালো যে এই গড় দরজার সামনে যে দুটো টিলা রয়েছে, এই দুটো টিলার মধ্যে কোনো একটা টিলার ওপর থেকে দুর্গাপুজোর অষ্টমীর দিন ওই মদনমোহন মন্দির থেকে কামান এনে সেই কামান দাগা হতো। আর সেই কামান দাগার শব্দ এখান থেকে নাকি 33 কিলোমিটার দূরে আমাদের বেলিয়াতোড়ে শোনা যেত। আর সেই কামানের শব্দ শুনেই আমাদের বেলিয়াতোড়ের যে পারিবারিক দুর্গাপুজো, বড় মেলা, সেখানে অষ্টমীর খ্যান শুরু হতো, আর কি অষ্টমীর খ্যানের পুজো শুরু হতো। এটা আর একটা হিস্ট্রি। আমাদের বেলিয়াতোড়ের রায় পরিবারের যেটা পুজো, যেটাকে বড় মেলা বলা হয়, সেই বড় মেলারও একটা হিস্ট্রি কিন্তু এই বিষ্ণুপুরের মল্ল রাজাদের সাথে যুক্ত রয়েছে। এটা গড় দরজার পাশের একটা রাস্তা, ওই যে মাঝখানে ফার্স্ট সেকেন্ড যে জায়গাটা, ওখানটা দিয়ে আমরা হেঁটে গেলাম। আর এই মাঝখানে একটা স্পেস রয়েছে, সেই স্পেসটা কি জানি না। আর এখান থেকে এই নিচে চলে যাওয়ার সিঁড়িটা দেখা যাচ্ছে। পুরনো দিনের এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, যে তখনকার দিনের যে স্থাপত্যগুলো তৈরি হতো
সেগুলোতে এরকম মানে অজানা অনেক কিছুই রয়েছে যেগুলো বেশ গোপন এবং এখনও আমাদেরকে চমকে দেয়। আমরা এখন খেতে বসে গেছি আমি বাঙালিতে, আর আমরা অর্ডার দিয়েছিলাম কাতলা থালি। তো প্রথমেই আগে যেটা সার্ভিংয়ের বিষয় বলতে হয় যে সব কটা কিন্তু কাঁসার থালায় দেওয়া হয়েছে, কাঁসার বাটি, ভাত, এখানে কাতলা মাছের কালিয়া, এটা শুক্তো, এটা আলু ফুলকপির তরকারি, ডাল, চাটনি, আর আমরা পোস্ত বড়া অর্ডার দিয়েছিলাম, পোস্ত বড়া, ও আচ্ছা শাক আর আলু ভাজা বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, বেগুনি রয়েছে, খাওয়াটা শুরু করি, আর অপেক্ষা করতে পারছি না। সুন্দর গরম, ভয়ানক গরম ভাতটা, সরু চালের ভাত। আমরা লাঞ্চ টাঞ্চ সেরে এতক্ষণে এসে পৌঁছলাম ছিন্নমস্তা মন্দিরের কাছে। ছিন্নমস্তা মন্দিরটা জাস্ট পেরিয়ে আর একটু এগিয়ে একটা জায়গা রয়েছে যেখানে গাড়িটা পার্ক করা যায়, সেখানে গাড়িটা পার্ক করলাম। এবারে হেঁটে ছিন্নমস্তা মন্দির যাব, আর ছিন্নমস্তা মন্দির থেকে আরও খানিকটা হেঁটে সামনের দিকে গেলে দলমাদল কামান। এই দুটো জায়গা এখনও মোটামুটি আমাদের লিস্টের আজকের বাকি আছে। আর শেষে ফিরতি পথে আমরা দেখে নেব মদন মোহন মন্দির। তো এখন যাই ছিন্নমস্তা মন্দিরে দর্শনটা সেরে আসি, আর ওই দলমাদল কামান, সেই কামান থেকে তোপ দেখে আসি। তো চলুন। বিষ্ণুপুরের অন্যতম বিখ্যাত মন্দির হল ছিন্নমস্তা মায়ের মন্দির। মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুঁই মহাশয় 1973 খ্রিস্টাব্দে মন্দিরটির প্রতিষ্ঠা করলেও ছিন্নমস্তা দেবীর মূর্তিটি অনেক পুরনো। কথিত আছে ছিন্নমস্তা মায়ের মূর্তিটি দীর্ঘদিন হরিতপবন আশ্রমের ভেতরে স্থাপিত ছিল, যা কৃষ্ণচন্দ্র মহাশয় স্বপ্নাদেশ পেয়ে সুসজ্জিত মন্দির প্রতিষ্ঠা করে সেখানে স্থাপন করেন। এই ছিন্নমস্তা মন্দিরের ঠিক পাশেই রয়েছে দলমাদল কামান। 1742 সালে রাজা গোপাল সিংহের নির্দেশে 1,25,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই কামান। প্রায় 11,840 কেজি ওজনের এই কামানটির নির্মাতা ছিলেন জগন্নাথ কর্মকার। পৌরাণিক কাহিনী অনুসারে মারাঠা আক্রমণের সময় ভগবান মদনমোহন স্বয়ং এই কামান চালিয়ে আক্রমণকারীকে পিছু হটতে বাধ্য করেছিলেন। ছিন্নমস্তা মন্দির থেকে একটু এগিয়ে গিয়েই আমরা সেদিন পেয়েছিলাম পোড়ামাটির হাট। আদিবাসী নৃত্য, টুসু গান, বাউল গান থেকে শুরু করে কীর্তন, স্থানীয় শিল্পীদের নিজের হাতে তৈরি করা জিনিসের প্রচার ও কেনাবেচা এই হাটের মূল উদ্দেশ্য। এই হাটের ঠিক পাশেই রয়েছে জোড় মন্দির। হাটের অদূরে রয়েছে নন্দলাল মন্দির, রাধা গোবিন্দ মন্দির, রাধা মাধব মন্দির, আর ইতিহাসের বিখ্যাত সেই লাল বাঁধ। আসলে বিষ্ণুপুরের সব মন্দির একদিনে কেন, বেশ কয়েকদিনেও ঘুরে দেখা অসম্ভব। 694 থেকে 1983 মল্ল রাজাদের সুদীর্ঘ প্রায় 1300 বছরের ইতিহাস একদিনে জানা তো দূরস্থ, আঁচটুকু পাওয়াও কঠিন। এই ইতিহাস পরে কখনো সময় নিয়ে খুঁজে বেড়াবো।
আজকের মতো ভিডিও এখানেই শেষ। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও কেমন লাগলো আপনাদের। জানি সব তথ্য এই ভিডিওতে দিতে পারলাম না, তবুও আপনাদের মতামত পেলে ভালো লাগবে। আর আপনি যদি এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থাকবেন।